কফি হাতে রুমে প্রবেশ করলো তে। এদিকে সেদিকে তাকিয়ে দেখলো রুমে কেউ নেই। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে। তে কফির কাপ টেবিলে রেখে অগোছালো বিছানা গুছাতে ব্যস্ত হয়ে পড়ে। ঘর ঝাড়ু দিয়ে আয়নার সামনে দাঁড়ায় আর খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে পরখ করতে থাকে। হালকা মিষ্টি গোলাপি রঙের থ্রি পিস পরিহিত সে, চুল লম্বা বেনি করা তার, চোখ মুখ সাধারণ, কিন্তু সবার কাছেই তার এই সাধারণ রূপের প্রশংসা আছে। কিন্তু দাদি বলল তার এই সাধারণ রূপে জাঙ্কুক তাকে কাছে টানবে না। নিজেকে পরখ করার মুহূর্তে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো জাঙ্কুক। ভেজা শরীরে শুধুমাত্র ট্রাউজার পরা, উদাম দেহ উন্মুক্ত তের চোখের সামনে। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে জাঙ্কুকের। তে জাঙ্কুকের এরকম রূপ দেখে দুটো শুকনো ঢোক গিলে মনে মনে নিজের স্বামীর ওপর সেই ক্রাশ নামক বাস খায়। জাঙ্কুক তের এরকম তাকিয়ে থাকা দেখে হাত উঠিয়ে তুড়ি বাজাতেই তের হুঁশ ফিরল। জাঙ্কুক ভ্রু নাচিয়ে বলল, আমার কফি। তে চট জলদি টি টেবিল থেকে কফির কাপ উঠিয়ে জাঙ্কুকের হাতে ধরায়। শান্ত কণ্ঠে বলে, আপনার চুল থেকে পানি পড়ছে, তাহলে মুছিয়ে দাও। আমি? এখানে আর কেউ আসে নাকি? আমার চোখে তো পড়ছে না। তে বুঝতে পারে জাঙ্কুক তাকেই কথাটি বলেছে, তাই দ্রুত পায়ে টাওয়াল এনে জাঙ্কুকের সামনে দাঁড়ায়। কিন্তু চুল মুছবে কি করে? তার থেকে জাঙ্কুক যে অনেক লম্বা। অবাঞ্ছিত ভাবেই তে অন্তরের কোণে খারাপ লাগা কাজ করে। তাদের যে উচ্চতাও সমকক্ষ নয়। তের ভাবনা চিন্তাকে পরখ করে জাঙ্কুক বিছানায় গিয়ে বসে। তেও গুটি গুটি পায়ে হেঁটে জাঙ্কুকের সামনে দাঁড়িয়ে তার চুল মুছে দিতে থাকে। এদিকে জাঙ্কুক এক হাতে কফির কাপ ধরে অন্য হাতে তের কোমরে রাখলে তে কেঁপে ওঠে। মনের মধ্যে সীমাহীন আবেগ ভরে ওঠে। তার ওপর লোকটা উদাম শরীরে বসে আছে আর মিটমিটে দৃষ্টি নিয়ে তার দিকেই তাকিয়ে আছে। তের গলা শুকিয়ে আসছে, পেট মোচড় দিচ্ছে তার। কোনো রকম ভাবে জাঙ্কুকের চুল মুছে সরে আসে। তে জাঙ্কুককে জিজ্ঞাসা করে, আজ নার্সিং হোম যাবেন না? জাঙ্কুক টি শার্ট গায়ে জড়িয়ে উত্তর দিল, যাবো দুপুরে। তে আর কিছুই বলে না, চুপ চুপ করে বিছানায় বসে পা দুলাতে থাকে আর পরখ করতে থাকে আপাত মস্তক জাঙ্কুককে। লোকটাকে এক কথায় সুদর্শন বলা যায়। লম্বা প্রশস্ত বাহু বিশিষ্ট দেহ, গভীর চোখে গোল ফ্রেমের চশমা, চাপ দাড়ি, ফর্সা চেহারা। তে যেন বিনা কারণেই জাঙ্কুকের দিকে দীর্ঘ সময় তাকিয়ে থাকতে পারবে। তাতেও যেন চোখের তৃষ্ণা মিটবে না তার। লোকটাকে দেখলেই মনটা কেমন জানি করে ওঠে। হুট করেই চোখ দুটো বেহায়া হয়ে যায়। মাথার ভেতর পচা পচা অনুভূতি তাকে অস্থির করে তোলে। কর্মরত জাঙ্কুক ল্যাপটপ থেকে চোখ তুলে তাকায়, দেখে তে উসখুস করছে, হয়তো কিছু বলতে চায় তাকে। জাঙ্কুক গম্ভীর আওয়াজে বলে, কিছু বলবে? তে হকচকিয়ে যায়। সত্যিই তো, সে অনেকক্ষণ ধরেই জাঙ্কুককে কিছু বলতে চাইছিল, কিন্তু সংকোচ বোধ করা তা হয়ে উঠছিল না। তে এবার আমতা আমতা করে বলল, হ্যাঁ হ্যাঁ মানে বলছিলাম কি, বলো। আমায় থ্রি পিসে কেমন লাগে? জাঙ্কুক ভ্রু কুঁচকায়। মেয়েটার হঠাৎ এমন প্রশ্নে কিছুটা অবাক হয়। ঘাড় কাত করে বলল, যেমন লাগার কথা তেমনই। তের মন ক্ষুণ্ণ হয়, কিছুটা বিষণ্ণ হয়ে বলে, তার মানে ভালো লাগে না? আমি এটা তো বলিনি। ভালো লাগে এটাও তো বলেননি। জাঙ্কুক চুপ হয়ে যায়। কিছু সময় পরে ঠোঁটের কোণে হালকা হাসি টেনে তের চোখে চোখ রেখে ভারী কণ্ঠে বলল, যাকে ভালো লাগে তাকে সব অবস্থাতেই ভালো লাগে। তাতে সামনের মানুষের ব্যক্তিত্ব, পরিধানের কাপড়, কোনো কিছুই আমাদের চোখকে অতৃপ্তির মধ্যে ফেলতে পারে না। জাঙ্কুকের বলা বাক্য যেন তেকে ঝাঁকিয়ে তুলল। এক রাশ ভালো লাগা ছেয়ে গেল মনের মাঝে। লোকটার কথার মাঝে এত মুগ্ধতা কেন? কম বেশি এই লোকটা যখন কথা বলে তখন যেন তার মুখে কেউ এক যুগ মায়াময় উদ্দামতা ছড়িয়ে দেয়। তে নতজানু হয়ে হাসলো। ভালোবাসার মানুষের সবকিছুই এত ভালো লাগে কেন? খানিক বাদে তের ফোন বেজে উঠল। জিমিন পাগলি লেখা নামটি দেখে ঝট করে ফোন রিসিভ করে কানে দিয়ে বারান্দায় চলে গেল। আর
তা আর চোখে দেখলো জাঙ্কুক। বেশ কয়েকদিন পর জিমিনের সাথে কথা হচ্ছে তার। একমাত্র প্রিয় বান্ধবীর আওয়াজ কানে আসতেই তে হেসে ফেললো। কিন্তু সময় যত গড়ালো তের মুখ ভঙ্গি পরিবর্তন হতে থাকলো। একটা সময় গিয়ে কোনো রকম কথাই উচ্চারণ করলো না তে। তেকে চুপ হয়ে যেতে দেখে জিমিন ওই পাশ থেকে আদুরে শব্দে বলল, তে আমি সত্যি সরি, বিশ্বাস কর সবকিছু এত তাড়াতাড়ি হয়ে যাবে ভাবতেই পারিনি। বিয়ের রাতে তোকে সব বলবো বলে ঠিক করেছিলাম, কিন্তু সময়ই পাইনি। তোকে এতদিন কথাটি বলিনি বলে আমার পেট ফুল ছিল, আর যেই এখন বলে ফেলেছি এখন কি হালকা লাগছে। তে মুখ গোমরা করে বলল, সুগা ভাইয়ের সাথে বিয়ে হয়েছে তোর, যে কিনা ওনার ভালো বন্ধু, আর তার বউ তুই হয়েছিস। কিন্তু কথাটা আমি জানতে পারছি কবে? মাফ চাই বোন, বললাম তো সময় পাইনি। মাঝে মধ্যেই আমাকে দেখতে ওনার আত্মীয় স্বজনরা হাজির হচ্ছিল, আজকেই একটু ফাঁকা পেয়ে তোকে ফোন করলাম। তে তাও চুপ করে রইল। সত্যি বলতে সে মনে মনে নাচছে। সুগা ভাইকে সে বরাবরই পছন্দ করে, আর তার বউ এখন তার প্রিয় বান্ধবী। কথা শুনেই তে অত্যন্ত আবেগী এবং খুশি। জিমিন আবারও আদুরে স্বরে বলল, কিছু তো বল তে। আমি অনেক খুশি জিমিন, বিশ্বাস কর তুই এখন আমার কাছে থাকলে কোষে একটা চুমু দিতাম। সুগা ভাই প্রচন্ড ভালো মানুষ, জিমিন তোকে অনেক ভালো রাখবে। জিমিন লাজুক হাসলো। চোখের সামনে ভেসে উঠলো সেই কাঙ্ক্ষিত মানুষটির চেহারা। মুহূর্তেই লজ্জায় লাল হয়ে গেল জিমিন। তে আবারও বলল, কিন্তু এখনো কিন্তু তোদের মাফ করিনি। ক্ষমা পেতে হলে ট্রিট দিতে হবে, বুঝলেন মিসেস জিমিন মিনিয়ঙ্গি সুগা? জিমিনও সম্মতি দিল। তারপর কিছুক্ষণ কথা বলল দুজনে। কথা বলার মাঝে মধ্যে খিলখিলিয়ে হেসে উঠেছে মেয়েটা। দুইজনের বেশ অনেকক্ষণ জমিয়ে ফোন আলাপ চালালো। কথা বলা শেষ করেই পিছন ফিরতেই ধাক্কা লাগে জাঙ্কুকের প্রশস্ত বুকের সাথে। তে কপাল ঘেঁষে জাঙ্কুকের দিকে তাকালো। লোকটা একদম তার মুখের সামনে দাঁড়িয়ে আছে, পকেটে দু হাত গুজে ঘাড় বাঁকিয়ে তার দিকেই চেয়ে আছে। চশমার আড়ালে ঢাকা আর দুই চোখ দিয়েই তেকে কাঁপিয়ে তুলেছে। জাঙ্কুক প্রশ্ন করলো, কে ছিল? জাঙ্কুকের প্রশ্নে তে ভ্রু নাচিয়ে হালকা মনোভাবী ভঙ্গিতে বলল, বিএফ। উত্তর শুনে জাঙ্কুক চোখ ছোট ছোট করে ফেলল। মুহূর্ত অতিক্রম না হতেই সে তেকে কোমর টেনে কোলে তুলে নিল। ঘাবড়িয়ে গেল মেয়েটা, গলা শুকিয়ে গেল ক্ষণি। অনুভব করলো জাঙ্কুকের নিঃশ্বাসের শব্দ। ব্যালকনির রেলিং এর সামনে ঘেঁষে দাঁড়িয়ে তেকে ফেলে দেওয়ার ভান করে জাঙ্কুক। এক ভ্রু নাচিয়ে বলল, কি বললে? আবার বলো। তে চোখে মুখে আতঙ্ক নিয়ে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরলো। বুক ধরফর করছে তার। হঠাৎ করেই জাঙ্কুকের এরকম পদক্ষেপ তার কাম্য নয়। তে কোনো রকম ঠোঁট ফুলিয়ে বলল, কিছু না। আমার নামান প্লিজ। আর ঘাড়তারামি করবে? হ্যাঁ মানে না না করবো না, নামান প্লিজ, আমি পড়ে যাব। কার সাথে কথা বলছিলে? এবার তে একটু ঠোঁট বাঁকায়, গলা জড়িয়ে ধরে আর একটু দৃঢ় হাতে উদাস মনে এবং বিমর্ষ কণ্ঠে শুধায়, আগে আপনি বলুন, সুগা ভাইয়া আর জিমিনের বিয়ের কথা আমায় বলেননি কেন? ইচ্ছা হয়নি তাই বলিনি। জাঙ্কুকের উত্তর শুনে তে নাক মুখ কুঁচকে ফেললো। আমার থেকে তো বেশি ঘাটতারা আপনি। তের কথায় জাঙ্কুক মুখ ঘুরিয়ে ঠোঁট বাঁকায়। রেলিং এর কাছ হতে সরে আসে, কিন্তু তেকে নামায় না, বরং আরো শক্ত করে পেঁচিয়ে ধরে। অনিমেষ দৃষ্টি নিক্ষেপ করে মেয়েটার দিকে। তে শুকনো ঢোক গিলে। সে কি একটু বেশি বলে ফেলেছে? জাঙ্কুকের এমন চাহনি তেকে তীব্র লজ্জার শিকার হতে বাধ্য করছে। দূর দূর বুকে এদিকে সেদিকে দৃষ্টিপাত করলো নিজেকে স্থির রাখতে। মানুষটা এখনো তাকে ছাড়েনি, তাই পাল্লা দিয়ে বেড়ে চলেছে হৃদস্পন্দন। এরপর শোনা গেল কারোর শীতল কণ্ঠ, আমার ঘাটতেরামি দেখেছো কোথায়? অপ্রকাশ্য আমিকে প্রকাশ্যে এনো না, ছাড়খাড় হয়ে যাবে তুমি। তে নিস্তেজ হয়ে পড়েছে যেন। ঘন ঘন নিঃশ্বাসের তালে শরীর শিউরে উঠছে তার। জাঙ্কুকের এমন বাক্য বিনিময় থেকে অন্তর দহনে পুড়িয়ে মারছে। কি শীতল শান্ত বলি। দেহে খাপ ছাড়া ভাব কাজ করছে। হাতের মুঠোয় ধরে রাখা ফোনটি ধরাম করে নিচে পড়লো। শব্দ হলো কিছুটা। কে চমকে উঠলো। সাহসা জাঙ্কুক হাসলো, একদম সূক্ষ্ম হাসি, যেন মরিচিকা যা গভীর ভাবে পরখ করলেই বোঝা যাবে হাসি, না হলে মনে হবে
ঠোঁটের কারসাজি। জাঙ্কুক যেন তের এমনই প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিল। নিঃশব্দে তাকে কোল থেকে নামিয়ে ফ্লোরে দাঁড় করালো। তারপর পকেটে দু হাত গুজে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে গেল। আর তে আহাম্মকের মতো এখনো দাঁড়িয়ে আছে। চোখে মুখে তার বিস্মিত চাপ স্পষ্ট। তে গোসল করে সবে মাত্র বেরিয়েছে। শরীরে পানির অস্তিত্ব থাকায় পরনের কামিজটা আটসাট হয়ে আছে দেহের প্রতিটা ভাঁজে। চুলের পানিতে ভিজে গেছে পৃষ্ঠদেশ, গলা, কাঁধ এখনো পানিতে চুপচুপ করছে। গামছা দিয়ে সযত্নে মুছে চলেছে নিজের ভিজে চুল। আয়নার দিকে নিজেকে দেখে চুলের আগা গোড়ার গামছা দিয়ে হাত চালাচ্ছে। ব্যস্ত, তের খেয়াল নেই কোনো দিকেই। কেউ যে তাকে দেখে থমকে গেছে তা সে জানেই না। রুমে নিজের ফোন নিতে এসে এমন দৃশ্যের সাক্ষী হবে তা যদি জানতো জাঙ্কুক। কিছু নিষিদ্ধ উদ্বেগ হাজির হচ্ছে মস্তিষ্কে। পিঠের সেই দ্বারা বেয়ে বয়ে চলেছে শীতল শিহরণ। এই স্নিগ্ধ শুভ্র মায়াবিনী তাকে যেন হাত ছানি দিচ্ছে। কেমন ঘোরের মাঝে চলে গেছে সে। হঠাৎ কানে এলো মেয়েটির মিহি কণ্ঠ। আপনি? এবার পূর্ণ দৃষ্টি মেলে তাকালো জাঙ্কুক। তে বদনে ওড়না জড়াতে ব্যস্ত। জাঙ্কুক গলা ঝেড়ে বলল, ফোন নিতে এসেছিলাম। ফোন নিয়েই চলে গেল জাঙ্কুক। তে দীর্ঘশ্বাস ছাড়লো। উফ, লোকটা তাকে চোখের শব্দেই বিক্ষুব্ধ করার এক অশেষ ক্ষমতা রাখে। তে আর দেরি করলো না। সহি হয়তো তার জন্য অপেক্ষা করছে। মাথায় ওড়না জড়াতে জড়াতে চলে গেল সহির রুমে। তো তুমি তোমার সিদ্ধান্তের ওপর অটুট? জি, আপনাদের আমি নিজের মতামত জানিয়েছি, তারিখ স্থির করার সিদ্ধান্ত আপনাদের ওপর ছাড়লাম। গেস্ট অ্যারেঞ্জমেন্ট সমস্ত কিছু সেটেল করে আমায় জানাবেন। জাঙ্কুক কথাটি বলে দুটো শ্বাস ছাড়ে। আরএম আর জেহোপ দুজনেই বেশ অবাক হয়েছে জাঙ্কুকের এমন ফয়সালাতে। আজ যেন তারা অন্য এক জাঙ্কুককে দেখছে। নিজের উপর চাপানো কোনো সিদ্ধান্ত মেনে না নেয়া এই ছেলে কি না মেনে নিয়েছে তেকে। ভাবতেই বাঁধ ভাঙা আনন্দ ছেয়ে যাচ্ছে আরএম আর জেহোপের কলিজায়। জেহোপ জাঙ্কুকের মাথায় হাত রেখে উৎফুল্ল হয়ে বললেন, আমি জানতাম আমার দাদুভাই এমনই কোনো সিদ্ধান্ত নেবে। তোমরা আজীবন সুখী থাকো এই দোয়া করি। ভালো থেকো দাদু ভাই। জেহোপের গলা কেঁপে উঠল। আর কিছুই বলতে পারলেন না তিনি। খুশির জোয়ারে আবেগপ্রবণ হয়ে গেছেন। জাঙ্কুক আর গোছা ধরে ফেলল দাদুর হাত। সে বুঝছে দাদুর অবস্থা। আরেম ছেলের কাঁধে হাত রেখে মুচকি হেসে বললেন, তুমি আমার গর্ব জাঙ্কুক। জীবনের প্রতিটা পদক্ষেপ তোমার জন্য সুখ বয়ে আনো। সম্মানে রহমতে ভরপুর থাকো আজীবন। জাঙ্কুক মাথা নিচু করেই আমিন উচ্চারিত করলো। এই যে তার নিঃস্বার্থ পরিবার, তাতে সুখ ছাড়া আর কিছুই চায় না তারা। দুপুরের খাবার খেতে ডাইনিং টেবিল জুড়ে বসেছে পুরো পরিবার। মূলত সবাই অপেক্ষা করছে তের। অপেক্ষা এক পর্যায়ে জেহব বলে উঠলেন, কি ব্যাপার বলো তো? টেবিলে তেকে পেলে দাদু ভাইকে পাওয়া যায় না, আবার দাদু ভাইকে পেলে তেকে পাওয়া যায় না। এই তোমরা আবার ঝগড়াঝাড়ি করনি তো? জাঙ্কুকের দিকে তাকিয়ে শেষের কথাটি বলে উঠলেন জেহব। জাঙ্কুক কি বলবে বুঝতে পারে না। সত্যি মেয়েটা গেল কোথায়? জাঙ্কুক কিছুটা ভ্রু কুঁচকে সিঁড়ির দিকে তাকাতেই তার দৃষ্টি জোড়া আটকিয়ে যায় এক শুভ্র প্রণয়িনীর দিকে। জাঙ্কুক দেখছে না কোনো পরিবার স্বর্গের অপ্সরী, সে শুধুই দেখছে এক মায়াবিনীকে। দেখছে ধীর পায়ে শাড়ির কুচি ঠিক করতে করতে নেমে আসা তার বউকে। লাল শাড়ি, সাদা পাড়, চোখে কাজল। জাঙ্কুক যেন একটা হার্টবিট মিস করে। কি মনোহর দৃশ্য দেখছে সে। উত্তেজনায় অ্যাডামস আপেল কেঁপে উঠছে বারবার। কণ্ঠনালী শুকিয়ে কাঠ, চোখের দৃষ্টি নাজেহাল। তার বুকের ভেতর সব কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। তের এই মন কাড়া রূপ জাঙ্কুককে অবাক করছে। এই প্রথম তেকে শাড়িতে দেখেছে সে। দেখেছে ওই রমণীর মাঝে নিজের সর্বনাশ। হাতে কিছু একটা ঠেকতে জাঙ্কুকের ধ্যান ভাঙে। পাশে তাকিয়ে দেখলো আলেয়া মিটিমিটি হাসছে তার দিকে, পানির গ্লাস এগিয়ে দিচ্ছে। জাঙ্কুক নিজের মুখায়ব গম্ভীর করলো, কিন্তু পানির গ্লাস কোনো দিকেই না তাকিয়ে শেষ করে দিল। তার সত্যি পানির দরকার ছিল। এদিকে তে চুপচাপ জাঙ্কুকের পাশে বসলো। অত্যাধিক লজ্জার চোটে চোখ
তুলতে পারছে না সে। তের শরীর হাতে নির্গত হচ্ছে মনোমাতানো সুঘ্রাণ, যা জাংকুকের নাসিকা গ্রন্থিতে আঘাত করছে। জাংকুক চোখ বন্ধ করে হাত মুঠো করে ফেললো। মেয়েটা তাকে কি আজ পাগল বানাবে? তে আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে। তে চোখ তুলে তাকায় আলিয়ার দিকে, মিষ্টি হেসে বলল, থ্যাঙ্কস আলু। সহি এক লোকমা ভাত মেখে মুখে তুলে বলে, এবার বউ বউ লাগছে মেয়েটাকে। এই জিন, এবার থেকে তে যেন শাড়ি পরে, তবেই না বউ লাগবে, জাংকুকের পাশে মানাবে। জিন মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। জিসু তের দিকে তাকিয়ে মুচকি হাসলো। তার মেয়েটা কত বড় হয়ে গেছে। একটা সময় যার চিন্তায় নির্ঘুম রাত পার করেছে, এখন তাকে সুখী দেখে কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে জিসুর। মনে মনে দোয়া করে দিল তার মেয়ের জামাইয়ের জন্য। সবাই টুকটাক কথার মাধ্যমে খাওয়া শেষ করলো। জাংকুক আর বাকি সবাই যে যার মতো রুমে চলে গেল। তে এটো প্লেটগুলি সিনকে রেখে ধোয়ার উদ্যত হতেই জিন তাকে থামিয়ে দিল। তেয়ের হাতে এক বাটি দই দিয়ে বলল, জাংকুককে দে আর নিজে খা, ভালোবাসা বাড়বে। তে চোখ বড় বড় করে তাকালো তার আন্টিমার দিকে। লজ্জায় লাল হয়ে গেল তার গাল। এই মানুষটা তাকে কথায় কথায় লজ্জা দেয় কেন, তা বুঝে আসে না তের। তে রুমে প্রবেশ করে দেখলো জাংকুক আয়নার সামনে দাঁড়িয়ে দেহে শার্ট জড়াচ্ছে। তে শাড়ি সামনে এগিয়ে গেল সেদিকে। জাংকুক আয়নায় তেকে পরখ করে দেখলো একবার। তে দইয়ের বাটি জাংকুকের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনার জন্য। জাংকুক ভ্রু কুঁচকে একবার বাটির দিকে তো একবার তের দিকে তাকালো। ঘুরে মেয়েটার সান্নিধ্যে অগ্রসর হতে হতে বলল, উপযুক্ত বউ হতে চাও? ভরকে গেল তে, আমতা আমতা করে বলল, মানে? শার্টের বোতামগুলি লাগিয়ে দাও, বউয়ের দায়িত্ব পালন করো। তে শুকনো ঢোক গিলল। জাংকুক দইয়ের বাটি হাতে নিয়ে খেতে লাগলো আর অনিমেষ চেয়ে রইল তের দিকে। মেয়েটা কাপা হাতে তার শার্টের বোতামগুলি সযত্নে লাগিয়ে দিচ্ছে, আবার মাঝে মধ্যে জিভ দিয়ে নিজের সূক্ষ্ম ঠোঁট জোড়া ভেজাচ্ছে। জাংকুকের মনের মধ্যে তৈরি হলো এক অদম্য ইচ্ছা, অভিলাষ হলো সেই সূক্ষ্ম ঠোঁট জোড়া নিজের অধরের মাঝে নিয়ে সযত্নে তা মুড়িয়ে ফেলতে। কিন্তু নিজের এই ভয়ঙ্কর ইচ্ছাকে ধামা চাপা দিয়ে এক চামচ দই উঠিয়ে তের মুখের সামনে ধরে। তে নির্বাক ভাবেই তা খেয়ে নেয়। সরে আসে জাংকুকের হাত। কিছুক্ষণের মাঝেই জাংকুক রেডি হয়ে যায় নার্সিংহোম যাওয়ার জন্য। রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে জাংকুক শুনতে পেল তের কণ্ঠ, ফিরবেন কখন? সন্ধ্যায়। আর কিছু? তে দুদিকে মাথা নাড়িয়ে না বোঝায়, কিন্তু তার মন ক্ষুণ্ণ হয়। যার জন্য এই শাড়ি পরা সে যে কোনো ধরনের প্রশংসা করলো না, এমনকি তার দিকে ভালো করে তাকালো না পর্যন্ত। কিন্তু তে জানে না তার এই রূপের মাদকতায় কেউ ঘায়েল। তে ঠোঁট বাঁকিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মন খারাপে ভরপুর হলো তার চেহারা। হঠাৎ করেই কারোর হাতের ছোঁয়া নিজের গালে পেতেই চমকিয়ে তাকায়। জাংকুক গভীর চোখে তাকিয়ে আছে তার দিকেই। মুহূর্তেই ঝুঁকে পড়ে মেয়েটার কানের কাছে, ফিসফিসিয়ে শুধায়, কেউ অজান্তেই তার রূপ দিয়ে আমায় আঘাত করার চেষ্টা করেছে, তাকে বলে দিও আমি জাংকুক আহত হয়েছি। গাড়ির দরজা খুলে ভেতরে প্রবেশ করার আগেই জাংকুকের যেন মনে হলো কেউ তার পেছনে এসে দাঁড়িয়েছে। কানে আসলো কারোর কণ্ঠ, ভাইজান। ভ্রু কুঁচকে পেছন ফিরে দেখতেই চোয়াল শক্ত হলো জাংকুকের। রাগ হলো কিছুটা, কিন্তু তারপরেও নিজেকে যথাসম্ভব সংযত রাখার চেষ্টা করলো। সিওজুন হয়তো কিছু জাংকুকের অবস্থা অনুমান করতে পারলো। ঠোঁটের কোণে হাসি টেনে বলল, আমার দেখে আপনার রাগ হওয়াটা অস্বাভাবিক কিছু না। আপনার জায়গায় আমি হলে হয়তো আমার প্রতিক্রিয়া এরকমটাই হতো। শুনলো কিন্তু কোনো রকম উত্তর দিল না জাংকুক। একই ভঙ্গিতে তাকিয়ে রইল সিওজুনের দিকে। কঠিন নীরব তার দৃষ্টি। সিওজুন আবারও বলল, আসলে আমি অত্যাধিক লজ্জিত। নির্বোধ আচরণের জন্য অনুশোচনাপূর্ণ আমি। সমস্ত কিছু আমাদের জানা উচিত ছিল। হুট করে নেওয়া আমাদের পদক্ষেপে আপনারাও কিছুটা ক্ষুব্ধ হয়েছেন। সিওজুন থামলো। কেন জানি জাংকুকের দিকে তাকানোর সাহস হচ্ছে না তার। এই মানুষটার সামনেই তার স্ত্রীর জন্য বিবাহ প্রস্তাব জানিয়েছিল সে। ভাবতেই নিজের উপর কেমন রাগ লাগছে সিওজুনের। সমস্ত কিছু শুনে জাংকুকও কিছুটা ক্ষান্ত হলো।
সিওজুন ছেলেটা ভালো, তার ভদ্রতার পরিচয় কে পেয়েছে সে। জাংকুক এবার গা ছাড়লো, আচরণে পরিবর্তন আনার চেষ্টা করলো সে। এখন যেন সিওজুনকে ধন্যবাদ জানাতে মন চাইছে তার। জীবনে প্রথমবার জাংকুক যদি কারো প্রতি ঈর্ষা অনুভব করে তাহলে সেই মানুষটি হলো সিওজুন। জাংকুক স্বাভাবিক কণ্ঠে বলল, ইটস ওকে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। প্রথম পরিচয় অকওয়ার্ড ছিল। আমি জিওন জাংকুক। সিওজুন বিস্তার হাসলো। জাংকুকের বাড়িয়ে দেওয়া হাতের মাঝে নিজের হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো। সিওজুন, আপনার সাথে কথা বলে কিছুটা ভালো লাগছে, না হলে কাল থেকে অপরাধ বোধে ভুগছিলাম। সিওজুন থেমে আবারও ঠোঁটের কোণে হালকা হাসি রেখা ফোটানোর চেষ্টা করে বলল, এমনি তো সবকিছু পেতে হবে এমন কোনো কথা নেই, কিছু জিনিস দূর থেকেই সুন্দর। যা পাওনি তা তোমার ছিল না, যেটা তোমার সেটা পাওয়া থেকে কেউ তোমায় আটকাতে পারবে না। কথাটি বলে জাংকুক ড্রাইভিং সিটে বসতে উদ্যোগী হয়। এমন সময় সিওজুন আবেগী কণ্ঠে বলে ওঠে, আপনাকে আমি নিঃসন্দেহে একজন লাকি পার্সন বলতে পারি মিস্টার জিওন জাংকুক। সিওজুনের এমন কথায় জাংকুকের বুকের মাঝে এক অনুরাগের অনুভূতি কেমন খুলবুলিয়ে উঠল। নজরের সামনে ভেসে উঠল তে নির্মল মায়াবী চেহারা। সত্যিই তো সে লাকি, তাতে কোনো সন্দেহ নেই, থাকার কথাও না। তার চোখের সামনে বেড়ে ওঠা ওই মেয়ে নিতান্তই বিচিত্র। জাংকুক ফিরে তাকালো, দেখলো সিওজুনের হেঁটে চলা, বুঝলো মন ভাঙার কষ্ট। কিছু মুহূর্তের জন্য মনে পড়ল নিজের তিক্ত অতীত, জীবনের এক অতীত বাস্তব। অতীত মুছে ফেলা অসম্ভব, অসাধ্য। তে নিজের রুমে শুয়ে আছে। জাংকুক না থাকলে ভীষণ একাকী বোধ করে তে। তাই তো আগে যে রুমে থাকতো তার আস্তানা ছিল সেখানেই চলে আসে। হাতে ফোন থাকা সত্ত্বেও তার নজর সিলিং এর দিকে। আকাশ পাতাল চিন্তা করছে, আর আনমনে হেসে উঠছে সে। আর মাঝে মধ্যে লজ্জায় লাল হয়ে যাচ্ছে তার দুই গাল। আজকাল জাংকুককে নিয়ে চিন্তা করতে ভীষণ ভালো লাগে তার। কেমন অজানা শান্তি অনুভব করে সে। ফিনকে খাবার দিল। মিয়াও আওয়াজ শুনে বারান্দায় উকি দিতেই দেখলো মিশিকে। তাকে কোলে তুলে নিজেকে গুছিয়ে নিয়ে নিচে আসলো তে। জিন, জিসু, সহি সবাই ড্রয়িং রুমের সোফায় বসে আছেন। তে সবার উদ্দেশ্যে বলল, চা করি? সহি মঞ্জুরি দিলেন, সাথে এটাও বললেন, 10 বার হাত ধুবি, ওই বিড়ালের ছোঁয়া তোর হাতে। জিন তের উদ্দেশ্যে বলল, তুই বস, আমি করছি। শাড়ি পরে গ্যাসের ধারে যাওয়ার প্রয়োজন নেই, এমনিও রান্নাঘরে কিছু কাজ আছে আমার। তে দীর্ঘশ্বাস ছাড়লো, সে জানতো এরকমটাই হবে। মিশিকে কোলে নিয়ে বসলো সোফায়। সহি তের উদ্দেশ্যে বলল, জাংকুক কই, দেখছি না যে? হসপিটালে গেছেন দাদি। কখন আসবে? বললো তো সন্ধ্যায় ফিরে আসবে। তের উত্তরে ভীষণ অসন্তুষ্ট হন সহি। মুখভঙ্গি বদলায় তার। আজকালকার মেয়ে মানুষদের সাথে নিজের কালের বৌজিদের বেশ পার্থক্য লক্ষ্য করেন তিনি। তারপর বেশ দৃঢ়ভাবে বললেন, স্বামীর প্রতি এত উদাসীনতা ভালো নয় মেয়ে। জাংকুক কোথায় যাচ্ছে না যাচ্ছে তার পূর্ণ খেয়াল রাখা তোর উচিত। এমনিতেও স্বামীর অধিকার তুই এখনো জাংকুককে দিসনি, তা ভালোই বুঝেছি আমি। পুরুষ মানুষের ভালোবাসা হলো গুপ্ত খাজানা, যে মেয়ে পায় সেই ভাগ্যবতী। সহির কথায় তে চোখ বড় বড় করে তাকায় তার দিকে। বুকটা কেঁপে ওঠে তার। তে নিজেকে সামলে ওঠার আগেই সহি আরো বললেন, জাংকুকের বয়স দেখ, প্রায় 30 ছুঁই ছুঁই। এই বয়সের সবাই বাবা হতে চায়, আর তুই কি না? শুনে রাখ, পুরুষ মানুষেরা জীবনে 2 নারীকেই বেশি প্রাধান্য দেয়, এক তার জন্মদাত্রী আর দ্বিতীয় তার সন্তানের জননী। তে শরীর শিউরে উঠল, মনটা আনচান করছে তার। মাথায় অবাঞ্ছিত ভাবনা চিন্তারা বাড়ি দিচ্ছে জোরে সোরে। তবে কি জাংকুক তাকে এখনো মেনে নেয়নি? না না, কিসব ভাবছে তে? তে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ে, কোনো কথা বলতে পারে না। সবকিছু কেমন দলা পাকিয়ে আটকে পড়ছে গলার মাঝে। বিবর্ণ মুখোদয় নিয়ে চুপচাপ সোফা ছেড়ে উঠে গেল তে। নিচের রুমে গিয়ে ব্যালকনিতে দাঁড়ালো। মোচড় দিয়ে উঠল অন্তর। নিজের অজান্তেই চোখ থেকে গড়িয়ে পড়ল এক ফোঁটা বাড়িকণা। সংসার জীবন নিয়ে তের ধারণা কম, কিন্তু স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক নিয়ে তার ধারণা স্বল্প নয়। তে দীর্ঘশ্বাস ছেড়ে ফোন হাতে নিল। দোনামোনায় ভাবছে জাংকুককে একটা কল করবে কি করবে না। অবশেষে কাপা হাতে ডায়াল করলো জাংকুকের নাম্বারে। ধুকপুক করছে তের বক্ষ। অধীর ব্যাকুল মন শিথিল হলো না। জাংকুক ফোন রিসিভ করেনি। তে ঠোঁট বাঁকিয়ে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে নিজেই নিজেকে বলল, হয়তো ব্যস্ত।
প্রবাহিত হলো ঘন্টার পর ঘন্টা। ঘড়ির কাঁটা বাধাহীন স্রোতের মতো আপন গতিতে ছুটে চলেছে। আকাশের গুমট ভাবটা এখন কেটে গিয়েছে অনেকটা। মাঝে মধ্যেই মেঘের ভেলার অন্ত থেকে উকি দিচ্ছে পূর্ণ শুভ্র চাঁদ। ঘড়ির কাঁটা 10টা ছুঁই ছুঁই। জাংকুক এখনো বাড়ি ফিরেনি। খাবার টেবিলে সকলেই প্রায় তের কাছ থেকে জানতে চেয়েছে জাংকুকের ফেরার সময়, কিন্তু তে নির্বাক। উত্তরে কি বলবে বুঝে আসে না তার। অল্প করে রাতের খাবার খেয়ে রুমে আসে সে। ফাঁকা রুমে বিমর্ষতাপূর্ণ মনোভাব নিয়ে বড় ব্যালকনির এক কোণে চুপচাপ বসে আছে তে। উদাসীনতায় ভুগছে সে। রাতের খাবার সেরে রুমে এসে মোবাইল চেক করতেই দেখে 9টা 15-র দিকে জাংকুকের মোবাইল থেকে একটা মেসেজ এসেছিল। তে দ্রুত মেসেজ খুলে পড়তেই মুখটা চুপসে যায়। জাংকুক ব্যস্ত বনু, আমি সুগা। সে বলল তোমায় যেন বলে দিই জাংকুকের ফিরতে দেরি হবে, কেউ যেন তার জন্য অপেক্ষা না করে। মলিন চোখে তাকিয়ে আছে আকাশের পানে। চাঁদের স্নিগ্ধ শোভন আলোক ছোঁয়া তের বিমর্ষ চেহারায়। দুই হাঁটু জড়িয়ে আকাশ কুসুম কল্পনা করতে ব্যস্ত সে। ক্ষণে ক্ষণে নিঃশ্বাস নিচ্ছে। চারিপাশ শূন্যতায় ভরপুর। এরকম পরিবেশে তে ভয় পায়, কিন্তু আজ কি হলো তার? নিজেকে বিলীন করে দিচ্ছে এই শূন্যতার মাঝে। রুমে মৃদু আলো জ্বলতে দেখে জাংকুক বিছানার দিকে তাকালো। সঙ্গে সঙ্গে কপালে ভাঁজ পড়ল তার। বিছানা খালি। মেয়েটা কোথায়? আজকাল নিজের রুমের দরজা খুলেই তেকে চোখে হারানোর এক অভ্যাস তৈরি হয়েছে জাংকুকের মাঝে। তে হয়তো তার রুমে। কথাটি ভেবেই রুম ত্যাগ করার আগে চোখ গেল ব্যালকনির দিকে। তে শাড়ির আঁচলের কিছু অংশ দেখেই জাংকুক অবাক হয়। প্রায় 11:15 ঘড়িতে। মেয়েটা এই সময় ব্যালকনিতে কি করে? জাংকুক ধীর পায়ে এগিয়ে গেল। তেকে গুটি গুটি হয়ে বসে থাকতে দেখে জাংকুক ধীর আওয়াজে তাকে ডাকলো, কিন্তু তের কোনো সাড়া নেই। উপায় না পেয়ে জাংকুক ঝপ করে বসে পড়ল তের দেহ ঘেঁষে। কারোর অবাঞ্ছিত আভাস পেয়ে তে ঝট করে পাশে তাকালো। জাংকুক তার দিকে অনিমেষ চেয়ে আছে। কুচকানো শার্ট, উস্কো খুস্কো চুল, চশমার ফাঁকে গ্লান চক্ষুদয় তের চোখ এড়ালো না। তবুও মুখ ফুটে কিছুই উচ্চারণ করলো না সে। জাংকুককে এক প্রকার উপেক্ষা করে আবারও চাঁদ দেখায় মশগুল হলো। জাংকুক তের আচরণে ভ্রুকুঞ্চিত করলো। তারপর বিথিকা না পেয়ে নিজেই বলল, এভাবে এখানে একা বসে আছো কেন? উত্তর নেই তের। জাংকুক আবারও বলল, ঘুমাওনি কেন এখনো? তে এবার উঠে দাঁড়ালো। সাথে সাথে জাংকুক চেপে ধরে তের হাতের কবজি টেনে নিজের কোলের উপর বসিয়ে দিল। তে তাকাচ্ছে না জাংকুকের দিকে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে আর দৃষ্টি রেখেছে ফ্লোরে। জাংকুক আলগোছে তের অবাধ্য চুলগুলো তার কানের পেছনে গুজে দিল। গালে আলতো হাত বুলিয়ে বলল, ইগনোর করছেন মিসেস? জাংকুক আরো একটু দৃঢ়ভাবে তেকে জড়িয়ে নেয় নিজের সাথে আর ফিসফিসিয়ে বলে, আপনি চাইলে আমি আপন পদ্ধতিতে আপনার আচরণের বদল ঘটাতে পারি। ঘটাবো? তে নিজের অদম্য স্পৃহা বজায় রেখে চুপ থাকে। ভেতর থেকে তার সর্বাঙ্গ কেঁপে উঠছে। মানুষটার সান্নিধ্য এত ভয়ঙ্কর কেন? তাকে বারবার দগ্ধ করে দেয়। তে জোর করে নিজেকে ছাড়িয়ে নেয় জাংকুকের কাছ থেকে। শাড়ি সামলে রুমে প্রবেশ করে তে। জাংকুকও আসে তার পিছে পিছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের চুল গোছাতে ব্যস্ত হয় তে। একবার চোখ উঠিয়ে আয়নায় জাংকুকের প্রতিফলন দেখে আবারও নিজের কাজে ব্যস্ত হয়ে যায় তে। জাংকুক এদিক সেদিক তাকিয়ে রুদ্ধশ্বাস ছাড়ল। শার্টের 2-3টা বোতাম খুলে ফেলে সে। চশমা খুলে বিছানায় ফেলে এগিয়ে যায় তের দিকে। শান্তশিষ্ট ভদ্র জাংকুক এবার নিজের লুকায়িত রূপ দেখায়। ধীর পায়ে হেঁটে তের পেছনে দাঁড়ায়। সঙ্গোপনে শাড়ি ভেদ করে নিজের 2 হাত তের উন্মুক্ত উদরে রাখতেই তের চেতনা ফিরে। ডাকর ডাকর চোখগুলো বড় আকার ধারণ করে। ধুকপুক করে ওঠে হৃদয়। তেকে আরো বেশি বিস্মিত করে তুলতে জাংকুক পদক্ষেপ বাড়ায়। মেয়েটার সিল্কি লম্বা চুল পিঠ থেকে সরিয়ে বাম কাঁধের সামনে রাখে। তারপর মাথা নামিয়ে নিজের খাড়ানা ঘষতে আরম্ভ করে তের ঘাড়ে। বিরিক্কি নিঃশ্বাস ফেলছে তে। দাঁতে দাঁত পিষে নিজের শাড়ির আঁচল খামচে ধরে। অবিরাম কেঁপে চলেছে তার বদন। হঠাৎ করে আচমকা জাংকুকের এমন কার্যকলাপে তে বিমূঢ়। শিউরে উঠে সর্বাঙ্গ। মুহূর্তেই অনুভব করে নিজের ঘাড়ে
ফেলে কাঁধে জাঙ্কুকের মৃদু উষ্ণ ছোঁয়া। টকবগিয়ে ওঠে তের লোম, বুকের ওঠানামা ক্রমশ বেড়েই চলেছে। জাঙ্কুকের কোনোই প্রতিক্রিয়া নেই, সে এক মনে তেতে মত্ত। এটি দিচ্ছে গাঢ় চুমো তের ঘাড় কাঁধে। তে নড়ে চড়ে উঠলে তাকে আরো গভীরভাবে নিজের সাথে চেপে ধরে জাঙ্কুক। মিশিয়ে নিল নিজের প্রশস্ত বুকের তের পিঠ। তে এবার থরথর করে কাঁপতে লাগলো, হাঁপড়ের মতো নিঃশ্বাস নিচ্ছে সে। জাঙ্কুক এবার তের উন্মুক্ত পিঠের কিছু অংশে নিজের নাক ঘষতে ঘষতে মৃদু স্বরে বলল, রাগের কারণ জানতে চাই। তে চোখ বন্ধ করেছিল এতক্ষণ, যেই না জাঙ্কুকের বলা কথা কানে এলো অমনি চোখ খুলে তাকালো আয়নার দিকে। জাঙ্কুকের আচরণে লজ্জায় একাকার হয়ে গেছে সে। নিজেকে ছাড়িয়ে নিতে চাইলে কোমরে চাপ অনুভব করে। জাঙ্কুক এবার চোখ তুলে আয়নার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, বৃথা চেষ্টা করো না তে, যা জানতে চেয়েছি তা বলো। টালমাটালতে ছলাৎ ছলাৎ বুকে নিজেকে সামলায়, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কোনো রকম উচ্চারণ করলো, ফিরতে দেরি হলো কেন আপনার? বলেছিলেন সন্ধ্যায় ফিরবেন। তের কথায় জাঙ্কুক ভ্রু কুঁচকে ফেললো। এই সামান্য কারণে মেয়েটার এমন রাগ তার কাম্য নয়। জাঙ্কুক এবার তেকে ঘুরিয়ে ঠেসে ধরে নিজের সাথে। মেয়েটার লাজুকতায় ভরপুর মুখশ্রীর পানে চেয়ে গভীর ভাব নিয়ে বলল, মিস করেছিলে? তে এবার চট করে তাকালো জাঙ্কুকের পানে। উত্তরে কিছুই মাথায় আসছে না তার। সে কি সত্যি জাঙ্কুকে মিস করেছিল, নাকি শুধুই জাঙ্কুকের কথার খেলাফের জন্য রাগ? চঞ্চল হৃদয় কুকড়ে উঠল। জাঙ্কুক এবার চিবুক ধরে তের মাথা তুলল, দৃষ্টি মেলালো। কথা বলবে চোখে চোখ রেখে, দৃষ্টি নামাবে না। তুমি অপরাধী নও। জীবন জাঙ্কুকের চিত্ত আকুল করে তোলার ইন্দ্রজাল তুমি। হতভম্বতে সাথে সাথে অন্তরে মৃদু চাপ অনুভব করলো। লোকটা কি বলল তাকে? জাঙ্কুক জানে না তার ছোট্ট ছোট্ট বাক্যেতে ঘায়েল হয়। এতক্ষণে জাঙ্কুক তেকে ছাড়লো। তেও বুক ফুলিয়ে নিঃশ্বাস নিল। ফ্রেশ হতে হবে এখন জাঙ্কুক। ওয়াশরুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করার আগে জাঙ্কুকের ফোন বেজে উঠল। বেশ বিরক্ত হলো জাঙ্কুক। পকেট থেকে মোবাইল বের করে রিসিভ করে কানে দিয়ে কিছুক্ষণ হু হা আসছে বলে ফোন কেটে দিল সে। তেও এতক্ষণ জাঙ্কুকের দিকেই তাকিয়েছিল। ছেলেটার শেষের আসছি কথাটি শুনে বুকটা কেঁপে উঠল তার। জাঙ্কুক ফিরেছে 40 মিনিটও হয়নি। জাঙ্কুক নিরিবিলি চোখে তের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগেই তে বলে উঠল, আবার যাবেন? আর্জেন্ট। না গেলে হবে না? না, যেতেই হবে। 15 মিনিটের কাজ। কথাটি বলে জাঙ্কুক নিজের খোলা শার্টের বোতামগুলি লাগিয়ে দিল। চশমা পরে চুলের মাঝে হাত চালিয়ে ঠিক করে নিল। একজন চিকিৎসক জাঙ্কুক, কখন কোন সময় তার ডাক পড়ে বলা মুশকিল। তারপর নিজের হসপিটালের হেড ডক্টর নিজেই। রেসপন্সিবিলিটিস থেকে মুক্ত নয় সে। রুম থেকে বেরিয়ে যাওয়ার আগেই তে জাঙ্কুকের হাত ধরে ফেললো। জাঙ্কুক ঘুরে তাকালো। তে তার দিকেই নজর সীমাবদ্ধ রেখেছে। কিছু বলবে? আমিও যাব। কিন্তু আমি যাব। এক প্রকার বাচ্চাদের মতো জেদ ধরে বসলো তে। জাঙ্কুক কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকলো মেয়েটার পানে। সাথে সাথে জাঙ্কুক বিস্মিত হলো। তে চঞ্চল কিন্তু একগুঁয়ে নয়। জাঙ্কুক বুদ্ধিমত্তা কাজে লাগালো। বুঝলো তের এমন আচরণের পিছনে কারোর হাত আছে। আর সেই মানুষটা কে হতে পারে বুঝতে একটু অসুবিধা হলো না জাঙ্কুকের। তের পিট পিট চোখ, উল্টানো ঠোঁট, করুণ আবেগী চেহারা জাঙ্কুককে বেসামাল করে তুলতে সক্ষম। তার উপর মেয়েটা শাড়ি পরে তার সামনে দাঁড়িয়ে, আঁচলেরও ঠিক নেই। তে ব্যস্ত নিজের জেদ পূরণের আশায়। এইদিকে যে তার রূপে কেউ ছাড়খাড় হচ্ছে তাতে কোনো ভ্রুক্ষেপ নেই তার। জাঙ্কুক উপায় না পেয়ে তেকে নিজের দিকে টেনে ধরে। কণ্ঠে দৃঢ়তা বজায় রাখার চেষ্টা করে ধমক দেওয়া সুরে বলল, জেদ করো না তে। আমি করবই। রাত বাড়ছে। বারুক। জবরদস্তি? হ্যাঁ তাই। আমায় রাগাচ্ছ তুমি। বয়ে গেছে। আমি জেদ ধরলে বাঁচবে তুমি? মৃত্যু অনিবার্য। আপনার হাতের মাঝেই আমি। জেদ ধরুন, মেরে ফেলুন। নিজের গো বজায় রাখতে তে কি বলছে সে নিজেও জানে না।
চোখের দৃষ্টি অনড়। তেকে এক নতুন ধর্মারূপে দেখে জাংকুক হতবাক। নিজের জেদও যেন হার মানালো তের কাছে। আজ জাংকুকের মনে হচ্ছে নিজের টক্করে পেয়েছে কাউকে। জাংকুক বাঁকা হাসলো, ঝুঁকে গেল তের সামনে, গাঢ় কণ্ঠে বলল, আমার উন্মাদনাকে আহ্বান জানিও না, তোমার সর্বস্ব দিয়েও থামাতে পারবে না তে।